Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর ভিডিওটি বানাবো এবং এই ভিডিওটা একমাত্র তারাই দেখবে যারা গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট, যারা এই বছর WBCS মেন দেবে অথবা পরের বছর WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, একমাত্র তাদের জন্য। এবং আরেকটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আগে 3টে পার্ট আমরা ডিসকাস করে নিয়েছি, 3টে পার্ট হয়ে গেছে। সেখানে পুরোটাই হ্যান্ড রিটেন নোট বাংলায় এবং সব পুরো পিডিএফও আমি তোমাদের দিয়ে দিয়েছি। এটারও পিডিএফ যাদের দরকার, কেউ যদি ভাবো দরকার, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। এবং আরেকটি কাজ যেটা করতে হবে, আমাদের চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই ইউটিউব চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। এবং এর আগের 3টি পার্টও টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, এটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এবার দেখো, আগের 3টি পার্টে মানে লাস্ট পার্টে আমরা কি পড়েছিলাম, ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতি কীরূপ হয়। ভূপ্রকৃতি অনুসারে ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গলের ভূপ্রকৃতিকে 3টি ভাগে ভাগ করা যায়: উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল। এর আগের ভিডিওতে আমি পড়েছিলাম, পুরোটা এটা পড়েছিলাম, উত্তরের পার্বত্য অঞ্চল ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস করব পশ্চিমের মালভূমি অঞ্চলের পুরোটা এবং সমভূমি অঞ্চল। এবং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেননা ভিডিওটি একটু বড় হবে আজকে। চলো এবার দেখো নেক্সট পেজ। দেখো, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটি হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি কীরূপ হয় সেটা আমরা দেখে নেব। এবং প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের এটা পড়তে হবে কিন্তু, যারা WCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ। দেখো, পশ্চিমের মালভূমি অঞ্চলটি পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত। এই ঢেউ খেলানো মালভূমি অঞ্চলটি বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মেদিনীপুর জেলার পশ্চিমাংশ এবং সমগ্র পুরুলিয়া জেলা নিয়ে বিস্তৃত। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে পশ্চিমের মালভূমি অঞ্চলটি কোথায়, মানে কতটা জায়গা নিয়ে অবস্থিত। কোন কোন না, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর জেলার পশ্চিমাংশ এবং সমগ্র পুরুলিয়া জেলা। এটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের পুরোটা এই জায়গাটা নিয়ে গঠিত, বিস্তৃত। এবং এই অঞ্চলটি প্রকৃতপক্ষে পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তবর্তী অংশবিশেষ। তাহলে এখান থেকে তোমরা আরেকটা ডিটেলস কী পাচ্ছ না, এই পুরো অঞ্চলটি হচ্ছে, মানে পশ্চিমের মালভূমি অঞ্চলটি হচ্ছে পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তবর্তী অংশ। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন কি আসতে পারে, পরের লাইনে যেটা দেওয়া আছে, দেখো, এই অঞ্চলটি প্রাচীন আগ্নেয়শিলা। প্রাচীন আগ্নেয়শিলার মধ্যে কী কী আছে না, গ্রানাইট ও নিস দ্বারা গঠিত। তাহলে এই অঞ্চলটি কী নিয়ে গঠিত না, প্রাচীন আগ্নেয়শিলা দ্বারা গঠিত, গ্রানাইট এবং নিস আগ্নেয়শিলার মধ্যে আছে। তো এইখান থেকে কিছু ডিটেলস তোমরা পেয়ে গেলে, যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এবার দেখো, প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে। এই মালভূমি অঞ্চলটি বিভিন্ন প্রাকৃতিক শক্তি এবং নদ-নদী দ্বারা ক্ষয়ে ক্ষয়ে বর্তমানে সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। এবং টিলার মতো দেখতে ছোট ছোট পাহাড়ের আকারে কঠিন শিলা দ্বারা গঠিত মালভূমির বাকি অংশগুলি দাঁড়িয়ে আছে। ঠিক আছে। এবং এদের মধ্যে উল্লেখযোগ্য পাহাড় হলো বাঁকুড়ার বিহারীনাথ। বাঁকুড়ার উল্লেখযোগ্য পাহাড় হচ্ছে বিহারীনাথ, যার উচ্চতা হচ্ছে 452 মিটার। সেকেন্ড হচ্ছে দেখো শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ের উচ্চতা কত, 447 মিটার। তারপরে দেখো বীরভূমের মামা ভাগ্নে পাহাড়, যার উচ্চতা 100 মিটার। তারপরে দেখো পুরুলিয়া জেলার অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, এর উচ্চতা কত, 643 মিটার। এবং দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি না, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা না, গোর্গাবুরু। এবার গোর্গাবুরু কোথায় অবস্থিত সেটা যদি তো এখানে বলে দিচ্ছে না, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু, যার উচ্চতা 677 মিটার এবং এটি পূর্বঘাট পর্বতমালার অন্তর্গত। তাহলে এইরকম কোশ্চেন আসতে পারে যে অপশন দিয়ে দেবে, 3-4টে অপশন দিয়ে দেবে, বলবে এদের মধ্যে কোনটি পূর্বঘাট পর্বতমালার অন্তর্গত, গোর্গাবুরু। ঠিক আছে। তাহলে এখান থেকে 3-4টে কোশ্চেন তোমরা আবার পেয়ে গেলে না, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা না, গোর্গাবুরু। এটা কোথায় অবস্থিত না, পুরুলিয়া। কোন জেলায় অবস্থিত বা এমন কোশ্চেন আসতেই পারে, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু। ঠিক আছে। এবার দেখো নেক্সট পেজ। এবং থার্ড আমরা যেটা ডিসকাস করব বললাম, সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি কীরূপ না, সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি হচ্ছে পশ্চিম দিকের মালভূমি সামান্য কিছু অংশ বাদ দিয়ে এবং পশ্চিম দিকের মালভূমি সামান্য কিছু অংশ বাদ দিয়ে উত্তরে দার্জিলিং হিমালয়ের পাদদেশ থেকে পার্বত্য অঞ্চল ছাড়া
পশ্চিমবঙ্গের বাকি সব জায়গায় সমভূমি এবং গঙ্গা ও তার অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে পশ্চিমবঙ্গের এই বিস্তৃত সমভূমি অঞ্চলটি। তাহলে এই সমভূমি অঞ্চলটি কীভাবে বিস্তৃত গঠিত হয়েছে না গঙ্গা নদীর অসংখ্য উপনদী এবং শাখা নদী বাহিত পলি সঞ্চয়ের ফলে এই সমভূমি অঞ্চলটি গঠিত হয়েছে। এখান থেকে তোমরা জানতে পারলে এবং এর বিস্তৃতি কতটা না সেটাও তোমরা জানলে কোথা থেকে না পশ্চিম দিকের মালভূমি সামান্য কিছু অংশ বাদ দিয়ে উত্তরে দার্জিলিংয়ে হিমালয়ের পাদদেশ থেকে পশ্চিমে বাকি সব জায়গায় সমভূমি। তাহলে এখান থেকে তোমরা দুটো কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলে। এবার দেখো সমভূমি অঞ্চলটি বৈচিত্র্যপূর্ণ না হলেও মৃত্তিকা ও ভূপ্রকৃতির পার্থক্য অনুসারে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। মানে এই সমভূমি অঞ্চলকেও আবার তিনটি ভাগে ভাগ করা যায়। কী কী? এক হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, দুই হচ্ছে রাঢ় অঞ্চল এবং থার্ড হচ্ছে গঙ্গার বদ্বীপ সহ সমভূমি অঞ্চল। এবার আমরা এই তিনটেকে আবার ডেসক্রিপটিভভাবে ডিসকাস করব, একটা কিছুও বাদ দেবো না। এবার দেখো উত্তরের সমভূমি অঞ্চল। এবার ওই তিনটে পার্ট আমরা ডিসকাস করে নিচ্ছি। প্রথম হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। এবার উত্তরের সমভূমি অঞ্চলটি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের দক্ষিণে তরাই অঞ্চল ও গঙ্গার মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাহলে উত্তরের সমভূমি অঞ্চলটি কোথায় অবস্থিত না এটি অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের দক্ষিণে তরাই অঞ্চল ও গঙ্গার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই অঞ্চলের অন্তর্গত জলপাইগুড়ি জেলা দক্ষিণাংশ, সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সমগ্র কোচবিহার এবং মালদা জেলা নিয়ে এই পুরো উত্তরের সমভূমি অঞ্চলটি গঠিত। তাহলে আরেকবার দেখে নাও না কোন কোন জায়গা নিয়ে উত্তরের সমভূমি অঞ্চল গঠিত না। এক হচ্ছে জলপাইগুড়ি জেলা দক্ষিণাংশ, সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর, সমগ্র কোচবিহার এবং মালদা জেলা নিয়ে উত্তরের সমভূমি অঞ্চলটি গঠিত। এবার দেখো উত্তরের সমভূমি অঞ্চলটি গড়ে উঠেছে তিস্তা, তোরসা, মহানন্দা প্রভৃতি নদীর পলি সঞ্চয়ের ফলে। তাহলে এই অঞ্চলটি কীভাবে গঠিত হয়েছে না কোন কোন নদী? তিস্তা, তোরসা এবং মহানন্দা প্রভৃতি নদীর পলি সঞ্চয়ের ফলে। এবার দেখো এই অঞ্চলে কোথাও কোথাও উঁচু ঢিবি, জলাশয় ও খালবিলও দেখা যায়। সমগ্র অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু হয়ে গেছে। এই লাইনটা কিন্তু যেটা আন্ডারলাইন করা আছে দেখো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে সমগ্র উত্তরের সমভূমি অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু হয়ে গেছে। তিস্তার গিরিখাতের পূর্ব দিকে তরাই অঞ্চলকে ডুয়ার্স বলে এবং এই দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। তাহলে এই দুটো একবার দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। না ডুয়ার্স কাকে বলে না তিস্তার গিরিখাতের পূর্ব দিকে তরাই অঞ্চলকে বলা হয় ডুয়ার্স এবং এই দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। তাহলে ডুয়ার্স আর দোয়াব কাকে বলা হয় তোমরা এখান থেকে পেয়ে গেলে। এবার দেখো নেক্সট আমরা কি পড়বো না ভূপ্রকৃতির পার্থক্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। তিনটি শ্রেণী কি না তাল, বারেন্দ্রভূমি এবং দিয়ারা, এই তিনটি ভাগে ভাগ করা যায়। এবার দেখো দিনাজপুর জেলার দক্ষিণ পূর্বাংশ এবং মালদা জেলার পূর্বাংশ প্রাচীন পলি দ্বারা গঠিত। একে বারিন্দ অঞ্চল বা বারেন্দ্রভূমি বলে। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে বারেন্দ্রভূমি কাকে বলা হয় বা কোন অঞ্চলকে বলা হয় না দিনাজপুর জেলার দক্ষিণ পূর্বাংশ এবং মালদা জেলার পূর্বাংশ এই পুরো অঞ্চলটিকে বলা হয় বারিন্দ অঞ্চল বা বারেন্দ্রভূমি। এবার দেখো এখানে ছোট ছোট টিলার মতো দেখা যায়। কোচবিহারের দক্ষিণাংশ এবং মহানন্দা ও কালিন্দী নদীর মধ্যবর্তী জলাভূমি ও বিলে ভরা বিস্তীর্ণ নিম্নভূমিকে তাল বলা হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম তাল কাকে বলা হয়। তাল বলা হয় কোচবিহারের দক্ষিণাংশ এবং মহানন্দা নদী এবং কালিন্দী নদীর মধ্যবর্তী জলাভূমি ও বিলে ভরা বিস্তীর্ণ নিম্নভূমিকে বলা হয় তাল। ঠিক আছে, এখানে পুরোটা আরেকবার তোমরা রিডিং করবে ভালোভাবে। অপরদিকে মালদা জেলার দক্ষিণাংশে গঙ্গা নদী সংলগ্ন উর্বর নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে দিয়ারা বলা হয়। তাহলে এখান থেকে আমরা কী কী পেলাম? বারেন্দ্রভূমি কাকে বলা হয়, তাল কাকে বলা হয়, দিয়ারা কাকে বলা হয়। এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট মেন্সের জন্য। প্রিলিমসেও ইম্পর্টেন্ট কিন্তু মেন্সের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো মহানন্দা নদী হলো উত্তরের সমভূমি অঞ্চলের প্রধান নদী। তাহলে এই কোশ্চেনটা আসতেই পারে যে উত্তরের সমভূমি অঞ্চলের প্রধান নদী কি? পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের প্রধান নদী কি না পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে মহানন্দা নদী। এবার দেখো মহানন্দা নদীর উপনদীগুলির মধ্যে নাগর, বালাসন, মেচি
ও টাঙ্গন উল্লেখযোগ্য। এবার উত্তরের সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে মহানন্দা ছাড়াও আরও কিছু নদী। সেই নদীগুলো হচ্ছে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, নাগর, সংকোচ প্রভৃতি নদী। তাহলে উত্তরের সমভূমি অঞ্চলের উপর দিয়ে মহানন্দা নদী ছাড়াও তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, নাগর, সংকোচ প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে। এবার দেখো সেকেন্ড হচ্ছে রাঢ় সমভূমি অঞ্চল। রাঢ় সমভূমি অঞ্চলটা কি না, ভাগীরথী হুগলি নদীর পশ্চিম তীর থেকে পশ্চিমের মালভূমির পূর্ব প্রান্ত পর্যন্ত বিস্তৃত সমভূমি রাঢ় নামে পরিচিত। তাহলে রাঢ় অঞ্চল কোনটিকে বলা হয় বা রাঢ় সমভূমি অঞ্চল কোনটিকে বলা হয় না, ভাগীরথী হুগলি নদীর পশ্চিম তীর থেকে পশ্চিমের মালভূমির পূর্ব প্রান্ত পর্যন্ত বিস্তৃত সমভূমি রাঢ় নামে পরিচিত। রাঢ় সমভূমি অঞ্চলটি গঠিত হয়েছে গাঙ্গেয় বদ্বীপ এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যবর্তী। তাহলে কোথায় কোথায় অবস্থিত হয়েছে না, কীভাবে অবস্থিত হয়েছে না, গাঙ্গেয় বদ্বীপ এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যবর্তী বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের অংশ নিয়ে, এই পুরোটা নিয়ে রাঢ় সমভূমি অঞ্চলটি গঠিত হয়েছে। এবার দেখো এই অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে ঢালু হয়ে গিয়েছে। এই অঞ্চলটি একটু ঢেউ খেলানো এবং মালভূমি ক্ষয়ের ফলে এবং পলি জমা অঞ্চলের সৃষ্টি হয়েছে এখানে, এবং এই অঞ্চলের মাটির রং লাল এবং পুরানো পলি মাটি দ্বারা গঠিত। তাহলে এই অঞ্চলটা পুরোটাই পুরানো পলি মাটি দ্বারা গঠিত এবং এখানকার মাটির রং হচ্ছে লাল। এবার রাঢ় সমভূমি অঞ্চলের প্রধান প্রধান নদী কী কী, এই অঞ্চলে প্রধান প্রধান নদী হচ্ছে অজয়, ময়ূরাক্ষী, দামোদর, বক্রেশ্বর, শিলাবতী, কংসাবতী। এইগুলো হচ্ছে সব এই অঞ্চলের প্রধান প্রধান নদী। আরেকবার বলে দিচ্ছি, এই অঞ্চলের প্রধান প্রধান নদী হচ্ছে অজয়, ময়ূরাক্ষী, দামোদর, বক্রেশ্বর, শিলাবতী, কংসাবতী প্রভৃতি। এবার দেখো গাঙ্গেয় বদ্বীপ সহ সমভূমি অঞ্চল, এটা হচ্ছে থার্ড পার্ট। এবার এই সমভূমি অঞ্চলটি গঙ্গার নবীন পলিমাটি দ্বারা গঠিত এবং ভাগীরথী হুগলি নদীর পূর্ব তীর থেকে পূর্ব দিকে ভারত ও বাংলাদেশের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। তাহলে এখানটা আরেকবার দেখে নাও না, এই সমভূমি অঞ্চলটি এক নম্বর হচ্ছে গঙ্গার নবীন পলিমাটি দ্বারা গঠিত হয়েছে এবং এটি বিস্তৃত হয়েছে কতটা না, ভাগীরথী হুগলি নদীর পূর্ব তীর থেকে পূর্ব দিকে ভারত ও বাংলাদেশের সীমান্ত পর্যন্ত এটা পুরোটা বিস্তৃত এবং এই অঞ্চলটি মোটামুটিভাবে উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু। এই লাইনটা একটু মনে রাখবে যে উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু। এবার দেখো কি বলেছে না, এই সমভূমির দক্ষিণ অংশ দ্বীপ ও খাঁড়িযুক্ত ঘন বনভূমি দেখা যায়, যাকে সুন্দরবন নামে অভিহিত। তাহলে এইখানে কিন্তু সুন্দরবন অবস্থিত। এই সমভূমির দক্ষিণের অসংখ্য দ্বীপ ও খাঁড়িযুক্ত ঘন বনভূমি দেখা যায়, যাকে সুন্দরবন নামে অভিহিত করা হয়েছে। এবার সুন্দরবনের নিচু জলাভূমি বা বনভূমিকে বলা হয় বাঁধ এবং চাষযোগ্য জলাভূমিকে বলা হয় আবাদ। তাহলে এইখানটা একটু একদম বুঝে না সুন্দরবনের নিচু জলাভূমি বা বনভূমি, যেটা শুধু যেখানে কোনো চাষবাস হয় না, শুধু বনের মতো আছে, সেই জায়গাটাকে বলা হয় বাঁধ, এবং সুন্দরবনের যে অংশে চাষযোগ্য জলাভূমি আছে সেটিকে বলা হয় আবাদ। এবার দেখো গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ নদীগুলি হলো কালিন্দী, রায়মঙ্গল, গোসাবা, মাতলা, ইচ্ছামতি, চুন্নি, মাথাভাঙা, রসুলপুর, ভৈরব, জলঙ্গি প্রভৃতি এইসব নদী এই গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চলে দেখা যায় এবং এই সমভূমি অঞ্চলের অনেক জায়গায় বিল, খাল এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদও দেখা যায়। এবার দেখো পলির বয়স ও ভূগঠন প্রক্রিয়ায় বৈশিষ্ট্য অনুসারে গাঙ্গেয় বদ্বীপকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, সেকেন্ড হচ্ছে পরিণত বদ্বীপ এবং থার্ড হচ্ছে সক্রিয় বদ্বীপ। এই তিনটি প্রধান বিভাগ ছাড়াও আরও তিনটি অঞ্চলের নাম করা হয়, যেগুলো অতটা নয়। তবে দেখো কী কী না, সুন্দরবন, বাঁধ ও আবাদ, 5 নম্বর হচ্ছে তরাই এবং 6 নম্বর হচ্ছে উপকূলের বালিয়াড়ি অঞ্চল। এবার দেখো এই অঞ্চলের প্রকৃতি বোঝা যায় এই অঞ্চলের নাম থেকে, যেমন কেমন ধরনের এদের ভূপ্রকৃতি সেটা এদের নাম থেকেই তো আমরা বুঝতে পারি। এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমারের বালুকাময় উপকূল ভাগকে বালিয়াড়ি অঞ্চল বলা হয়। এই বালিয়াড়িগুলো 5 থেকে 15 মিটার উঁচু এবং 47 থেকে 75 মিটার চওড়া হয়, একে কাঁথি উপকূল বলে। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে কাঁথি উপকূল এবং বালিয়াড়ি অঞ্চল কোনগুলি। এবার দেখো যেটা লাস্ট আজকে এই পুরোটা যেটা পড়লাম সেটা আমি একটা ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।
যে সমভূমি অঞ্চলটাকে কিভাবে ভাগ করা হয়েছে। দেখো সমভূমি অঞ্চলকে টোটাল 4টে ভাগে ভাগ করা হয়েছে: উত্তরের সমভূমি, রাঢ় সমভূমি, উপকূল সমভূমি এবং বদ্বীপ সমভূমি। এবার উত্তর সমভূমিকে 2টি ভাগে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে তরাই ডুয়ার্স অঞ্চল এবং গঙ্গা ব্রহ্মপুত্র দোআব অঞ্চল। এবার দেখো এখানে দেখো ডান দিকে বদ্বীপ সমভূমিকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে: মৃতপ্রায় বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ। এবং লাস্ট যেটা গঙ্গা ব্রহ্মপুত্র দোআব অঞ্চলকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: তাল, দিয়ারা, বরেন্দ্র। এই পুরোটা কিন্তু আমরা আজকে ডিসকাস করে নিলাম। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং এই পিডিএফটা পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ডেসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, ওখানে আমি পিডিএফ দিয়ে দেবো। এবং আরও কোনো রকম যদি কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।